ভাই হ্যাং হয়ে গেল নাকি? বিভিন্ন ধরনের বিষয়ে আমরা একটু ধারণা নিয়েছিলাম। যেটা হচ্ছে যে এটা পড়ছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ছিল এটা দেখেছি। আমি একটু জাস্ট রিক্যাপ করতেছি। পড়াচ্ছি না পুরাটা, মানে জাস্ট খালি একটু মাথায় নেয়ার জন্য যে আমরা গত সপ্তাহে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকারের ছিল, লো লেভেল, হাই লেভেল, মিড লেভেল এটা পড়ছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ছিল, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এদের উদাহরণ সহ এবং এর কি টাইপ একটা চিত্র দেখছিলাম। তারপরে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম অনুসারে অর্থাৎ জেনারেশন ওয়াইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ ৫ প্রকারের। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এটা দেখছিলাম। তারপর ট্রান্সলেটর, ইন্টারপ্রেটর, কম্পাইলার এগুলো খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন কিন্তু এই যে ট্রান্সলেটর, ইন্টারপ্রেটর, কম্পাইলার। ঠিক আছে? চিত্রসহ মোটামুটি আমরা দেখছিলাম এবং এটাও দেখেছি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি। অ্যালগরিদম আমরা জানি ধাপে সমস্যার সমাধান করা। ঠিক আছে? এটার হতে হবে সহজবোধ্য, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে এরকম কিছু একটা এবং এবং অ্যালগরিদমের সাথে আমরা দেখছিলাম যে ফ্লোচার্ট কি? ফ্লোচার্টটা হচ্ছে অ্যালগরিদমের যে চৈত্রিক রূপ, চিত্রে প্রকাশ অ্যালগরিদমটাকে চিত্রে প্রকাশ করলেই যা হয় সেটাই হচ্ছে ফ্লোচার্ট মূলত। ঠিক আছে? তো এই যে অ্যালগরিদমের সুবিধা কি, অসুবিধা কি, ফ্লোচার্টের সুবিধা কি, ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, ফ্লোচার্ট তৈরির নিয়ম, ফ্লোচার্ট কয় প্রকারের ফ্লোচার্ট আছে, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট, ফ্লোচার্টের বিভিন্ন সিম্বল, এই সিম্বলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। ঠিক আছে? তারপরে কিছু এক্সাম্পল দেখেছিলাম কিভাবে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করা যায়। ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেওয়া যায়। এটা যে পরীক্ষা এইভাবে আসবে এমন না, যে কোনো কিছু আসতে পারে, যাই আসুক আপনারা যদি নিয়মটা জানেন তাহলে আপনারা ফ্লোচার্টের অথবা অ্যালগরিদমের চিত্র সবকিছু লিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আরো যদি বেশ কিছু ফ্লোচার্ট সম্বন্ধে যদি ধারণা নিতে হয় তাহলে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম, সেই লিংকে ঢুকে আপনারা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্বন্ধে আরো ধারণা পাবেন। তো আজকে চলেন নতুন ক্লাস শুরু করি। নতুন ক্লাসের প্রথম টপিকস আপনাদের সিলেবাস অনুযায়ী আছে প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং। অর্থাৎ আমরা, এটা একটু বড় কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু ব্রড কোশ্চেনে আসে নরমালি। এই কোশ্চেনটা একটু বড়, সহজ কিন্তু একটু থিওরিটিক্যালটা একটু বেশি, সুতরাং এটা একটু সময় লাগবে, একটু বোঝারও বিষয় আছে। দেখেন আপনাদের সিলেবাসে যেটা আছে প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, অর্থাৎ আমরা একটা সমস্যা সমাধান করার জন্য অ্যালগরিদম শিখছি, একটা সমস্যা সমাধান করার জন্য কিভাবে ফ্লোচার্ট অঙ্কন করা হয় সেটাও শিখছি। এখন এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে কিভাবে আমরা প্রোগ্রামে কনভার্ট করব, অর্থাৎ একটা সমস্যা আছে আমাদের কাছে, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে? প্রোগ্রামিং করতে হবে পাইথনে বা পিএইচপি তে বা সিএস কি বলে এটাকে, জাভা দিয়ে, যেটা দিয়ে করি না কেন আমার তো প্রোগ্রাম করতে হবে। সেই প্রোগ্রাম করার আগে বেশ কিছু নিয়ম আছে, অর্থাৎ প্রোগ্রাম করার জন্য বেশ কিছু একাডেমিক কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমাদের ফলো করতে হয় এবং কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলোকেই বলা হয় প্রোগ্রাম প্ল্যানিং স্টেপ। ঠিক আছে? অর্থাৎ প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং। তাহলে কি জিনিস হতে পারে একটু দেখেন। এখানে বলা হচ্ছে যে প্রথম স্টেপটা হচ্ছে সমস্যা চিহ্নিত করা। অর্থাৎ আপনি একটা প্রোগ্রাম করবেন, আপনি একটা সমস্যা সমাধান করবেন প্রোগ্রামিং এর মাধ্যমে। তাহলে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটাই হচ্ছে যে সমস্যাটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে? মানে কোন সমস্যাটাকে আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করবেন, সেই সমস্যাটাকে প্রথমে আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড ধাপটা হচ্ছে সমস্যাটাকে, সিস্টেমটাকে এনালাইসিস করতে হবে। আপনি যে সিস্টেমে কাজ করবেন, পাইথন হোক, জাভা হোক, যাই হোক, সেই সিস্টেমটাকে আপনার প্রসেসটাকে আপনাকে কি করতে হবে? ফার্স্ট টাইমে এনালাইসিস করতে হবে যে কোনটা কিভাবে কি করলে কিভাবে কি হবে। ঠিক আছে? তো আপনি এনালাইসিস করলেন। এনালাইসিস করার পরে আপনার প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট নির্ণয় করতে হবে। অর্থাৎ এই প্রোগ্রামটা করার জন্য আপনার প্রোগ্রামের কি ইনপুট থাকতে পারে, প্রোগ্রামে আমার ইনপুট দেওয়া লাগতে পারে এবং কি আউটপুট দেওয়া লাগতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই যে আমরা একটু বলছিলাম যে ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমার কি লাগে? দৈর্ঘ্য লাগে এবং প্রস্থ লাগে। এই দুটো কি? এই দুটো হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে? আমার প্রোগ্রামটা হচ্ছে কি ক্ষেত্রফল বের করার একটা প্রোগ্রাম লেখো। তাহলে ক্ষেত্রফল বের করার ইনপুট কি? দৈর্ঘ্য এবং প্রস্থ। আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমার ওই ক্ষেত্রফলের যে মান, এই ২ টা গুণ করলে যে মানটা আসবে সেই মানটা আমি যে প্রকাশ করব সেটাই হচ্ছে আউটপুট। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আরকি। তার মানে কি প্রোগ্রামের আপনার কি ধরনের ইনপুট হইতে পারে, কি
কি কি আউটপুট আপনি চান সেগুলো আপনার নির্ণয় করতে হবে। ঠিক আছে? এরপরে আপনার যেটা করতে হবে অ্যালগরিদম ডেভেলপমেন্ট করতে হবে। আমরা শিখছি গত ক্লাসে কিভাবে অ্যালগরিদম বানায়। অর্থাৎ আমি যে প্রোগ্রামটা করব পাইথন দিয়ে যে কোডিংটা করব সেই কোডিং করার আগে আমাকে কি করতে হবে? অ্যালগরিদম লিখতে হবে। ওই যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, হ্যাঁ? ধাপ ১ম ধাপ শুরু করা, পরে ইনপুট নেওয়া, তারপরে প্রসেস করা, তারপরে আউটপুট দেখানো। এরকম অ্যালগরিদম বানাতে হবে পুরা প্রোগ্রামের। ঠিক আছে? তো অ্যালগরিদম বানানোর পরে সেই অ্যালগরিদমটাকেই আমাকে কি করতে হবে? চিত্রের মাধ্যমে আবার আঁকাইতে হবে। যেটাকে বলা হয় ফ্লো চার্ট। আমরা শিখছি কিভাবে ফ্লো চার্ট অঙ্কন করে। আমি যদি একটু ব্যাকে যাই, এই যে দেখেন এই যে। আমার প্রোগ্রামটা ছিল কি? একটা ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তাইলে আমি এই যে দেখেন ধাপ নাম্বার 1 এ শুরু করলাম। ধাপ নাম্বার 2 হচ্ছে ভেরিয়েবলে বিভিন্ন মান নিলাম। অর্থাৎ ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই ২ টার মান নিলাম। ৩ নাম্বার ধাপে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ নিলাম। ৪ নাম্বারে মান প্রদর্শন করলাম অর্থাৎ আউটপুট করলাম। ৫ নাম্বার শেষ। এই যে অ্যালগরিদমটা লিখলাম, ঠিক আছে? এবং এটাকে আবার ফ্লো চার্টে চিত্রের মাধ্যমে আমার পুরো প্রোগ্রামটাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে? এই সবকিছু অঙ্কন করার পর আপনার ডিসাইড করতে হবে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি কোডটা লিখবেন। অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ করতে হবে। আপনি PHP তে লিখবেন, না জাভা দিয়ে লিখবেন, নাকি পাইথন দিয়ে লিখবেন, নাকি C++ দিয়ে লিখবেন, নাকি সি দিয়ে লিখবেন, যাই দিয়েই লেখেন সেটা আপনার কি করতে হবে? এই ৫ নাম্বার স্টেজ ৬ নাম্বার স্টেজে আইসা আপনার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে নির্ধারণ করতে হবে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন। এরপর আপনার কোডিং এর কাজ শুরু করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর কোড লেখা শুরু করতে হবে। প্রোগ্রামিং এর কোড লেখা যখন আপনি শুরু করলেন, লেখা শেষ হলো, তারপর আপনাকে কি করতে হবে? কম্পাইল করতে হবে। ওই যে আমি বলছিলাম কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি? আপনি তো লিখছেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। পাইথন তো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার তো প্রায় এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে না। তো এর জন্য কি করতে হবে? কম্পাইল করতে হবে। পুরা আপনি যে কোডটা লিখছেন সেই কোডটা কম্পাইল করতে হবে। কম্পাইল করে কম্পিউটারের ভাষায় বুঝাইতে হবে ওকে। ঠিক আছে? কম্পাইল করলে আমরা জানি যদি কোনো ভুল থাকে সে আমাদের কি করে? এরর দেয়। লিস্ট অফ এররস আমরা গত ক্লাসে চিত্রের মাধ্যমে দেখছি। ঠিক আছে? যদি ভুল থাকে সে আপনাকে এরর দিবে। সেই এররটা আবার আপনার এররটা টেস্ট করতে হবে। এররটাকে ডিবাগিং করতে হবে। ডিবাগিং অর্থ হচ্ছে এররটাকে স্টেপ বাই স্টেপ আপনি কোন জায়গায় ভুল আছে সেটা স্টেপ বাই স্টেপ চেক করা, টেস্ট করা। ঠিক আছে? তাহলে এরর যদি দেয় সেটাকে টেস্ট করতে হবে, ডিবাগিং করতে হবে। ফাইনালি আপনি যে কাজগুলা করছেন, যে কাজগুলা এতক্ষণ করছেন সেটাকে ডকুমেন্টেশন এ অর্থাৎ আপনার একটা ডকুমেন্টেড ওয়েতে আপনি সবকটা লিখে রাখতে হবে। ঠিক আছে? আমি এই কাজটা এই করছি, এটা করার ফলে আমার এই এরর আসছিল, এই এররটা আমি এভাবে সলভ করছি বা এই ধরনের একটা ডকুমেন্টেশন আপনাকে রেডি করতে হবে। ডকুমেন্টেশন রেডি করার পর আপনার পুরা যে প্রোগ্রামটা আপনি বানাইছেন, সেই প্রোগ্রামটা আপনি কাস্টমারকে দিতে পারবেন। অর্থাৎ যার জন্য আপনি প্রোগ্রামটা বানাইছেন সেই কাস্টমারকে আপনি দিতে পারবেন, সে ইনস্টল করতে পারবে। ঠিক আছে? তার সিস্টেমে সে প্রোগ্রামটা ইনস্টল করবে এবং ইনস্টল করার পরেও যেহেতু আপনি প্রোগ্রাম বানাইছেন, আপনার প্রোগ্রামটা ডেভেলপার তাহলে কি? এটার একটা মেইনটেন্যান্স এর বিষয় থাকতে পারে এবং প্রোগ্রামের পরবর্তীতে যেন আপনি মেইনটেইন করতে পারেন সেটাও একটা হচ্ছে প্রোগ্রামিং এর প্ল্যানিং এর স্টেপ। ঠিক আছে? এই হচ্ছে মূলত প্রোগ্রামিং প্ল্যানিং এর স্টেপ। এখন চলেন একটু একাডেমিক ভাবে দেখি। এরপরে কি আছে? দেখেন সমস্যা চিহ্নিত করা। এই যে আমরা বলছিলাম সমস্যা চিহ্নিত করা। এখানে সেটাও ব্যাখ্যা করে দেওয়া আছে। সমস্যা চিহ্নিত করা মানে কি? প্রোগ্রাম পরিকল্পনার ১ম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। অর্থাৎ ব্যবহারকারীর চাহিদার অনুযায়ী কোনো সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে তা চিহ্নিত করা। একইভাবে সিস্টেম বিশ্লেষণ কি? সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? আপনি যে প্রোগ্রামটা করবেন সেই প্রোগ্রামের বিভিন্ন ধরনের তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা বিশ্লেষণ করতে হবে। এটা কি আদৌ আমার দ্বারা পসিবল? এটা কি করলে কি হবে? ঠিক আছে? যা সিস্টেম বিশ্লেষণ বা সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহে প্রোগ্রামিং পরিকল্পনার পরবর্তী ধাপসমূহে যাতে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি সমস্ত ধরনের তথ্য-টথ্য নিলেন, নিয়ে বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করার পরে এমনভাবে বিশ্লেষণ করবেন যাতে এইগুলো আপনার পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে প্রোগ্রামের ইনপুট আউটপুট নির্ণয় করা। এটা আমি আর ডিটেইলস এ না যাই। আপনার একটু লিখা আছে। আপনারা যদি একটু পড়েন, এই শিটটা দেয়া আছে আপনাদের। আমি অ্যাডভান্স দিয়ে রাখছিলাম গত ক্লাসে। এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে আমি একটু আগে যেটা বললাম যে ইনপুট কি, আউটপুট কি অর্থাৎ আপনি কি প্রোগ্রামটা করার জন্য কি ইনপুট আপনার প্রয়োজন। A এর মান দরকার না B এর মান দরকার। আপনার ধরেন A+B হোল স্কয়ারের একটা সূত্রের প্রোগ্রাম লিখতে হবে।
তাহলে এটার জন্য আপনার কি দরকার? এর একটা মান ইনপুট নেওয়া দরকার। বি এর মানও ইনপুট নেওয়া দরকার। না নিলে তো আপনি a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে পারবেন না। তাইলে ওই a এর মান b এর মান যে আপনি নিবেন সিস্টেমে, সেই সিস্টেমটাকে বলা হয় ইনপুট, নেওয়াকে বলা হয় ইনপুট, এবং আপনি যেটা প্রদর্শন করবেন মানে a প্লাস b হোল স্কয়ারের ক্যালকুলেশন করার পরে যে রেজাল্টটা আপনি দেখাবেন সেটাকে বলা হয় আউটপুট। অর্থাৎ আপনার প্রোগ্রামের যত ধরনের ইনপুট আছে সেগুলো আপনি এই স্টেজে এসে নির্ণয় করবেন, এবং আউটপুটটাও কিভাবে যাবে সেটাও আপনি এখান থেকেই নির্ণয় করতে পারবেন। এরপরে অ্যালগরিদম ডেভেলপ করা, আমরা যেটা বলছিলাম যে অ্যালগরিদম মানে কি ধাপে ধাপে সমস্যার সমাধান করার মানে লিখিত প্রকাশ আর কি। আপনার যে প্রোগ্রামটা আপনি করবেন সেটা ধাপে ধাপে আপনি অ্যালগরিদম লিখবেন, যেভাবে নিয়ম আমি গত ক্লাসে দেখাই দিছি ওইভাবে। এবং অ্যালগরিদমের পরে কি করতে হবে, আমাদের ফ্লো চার্ট তৈরি করতে হবে। ওই যে অ্যালগরিদম আপনি যেটা লিখছেন সেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় কি, ফ্লো চার্ট। ঠিক আছে? এখন আপনি যে ফ্লোচার্ট বানাইলেন, ফ্লোচার্টটাও যেন অতিরিক্ত বড় না হয়, অপ্রয়োজনীয় কোনো ধরনের চিত্র, কোনো ধরনের চিহ্ন, কোনো ধরনের অ্যারো এগুলা ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো একটু ফ্লোচার্টটা যদি একটু পড়ি, দেখেন এখানে প্রোগ্রাম তৈরি করার পূর্বে প্রোগ্রামটি পর্যায়ক্রমে একের পর এক কিভাবে কাজ করবে সেই ধাপগুলো চিত্রের বা ছবির মাধ্যমে অর্থাৎ ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় ফ্লোচার্ট। ঠিক আছে? প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামটি কিভাবে কাজ করবে এবং সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যে ফ্লোচার্ট বানাবেন, মানে ফ্লোচার্ট সরি আপনি যে প্রোগ্রামটা লিখবেন, সেই প্রোগ্রামটা লেখার আগে সেই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটা সম্বন্ধে আপনার যদি ধারণাই না থাকে, আপনি প্রোগ্রাম লিখবেন কিভাবে? আর সেই ফ্লোচার্ট আপনাকে হেল্প করবে যে স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য যে আপনি আসলে কি করতে চাইতেছেন, কোন স্টেজে কি করবেন। ঠিক আছে? অনেক সময় প্রোগ্রামের আকার বেশি হলে ফ্লোচার্ট তৈরি করে নিলে কাজ করতে সুবিধা হয়। ধরেন আপনি একটা বড় প্রোগ্রাম, ধরেন আপনি একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বানাইতেছেন। একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক কিছু থাকে। ধরেন একটা ছাত্র ভর্তি থেকে শুরু করে ছাত্রর কোন ক্লাসে থাকবে, কোন সেকশনে থাকবে, তারপর ছাত্রের রেজাল্ট, অ্যাটেন্ডেন্স, এরকম কত কি আছে। ঠিক আছে? ছাত্রের রুটিন, ছাত্রের বেতন, ভাতা মানে কি বকেয়া আছে। এই ধরনের কত ধরনের কাজ আছে একটা এডুকেশন ম্যানেজমেন্টে। ঠিক আছে? তাইলে এই প্রত্যেকটা জিনিস আপনি যদি একবারে করতে চান, তাহলে আপনার মাথায় আওলা যাইতে পারে। এইজন্য কি ফ্লো চার্ট যে আমি এই পার্টটা করব, এই পার্টটা করলে ছাত্র ভর্তি হইলে তারপরে তার রেজাল্ট কি বলে ফিস জেনারেট হবে। ফিসের ডিটেইলসে ফিসের চলে যাবে। ঠিক আছে? তার রেজাল্ট জেনারেট হবে। রেজাল্ট পরে তার কি বলে অ্যাটেন্ডেন্স এর খাতায় তার নাম চলে যাবে। সেই অ্যাটেন্ডেন্সে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন, কত পার্সেন্ট ক্লাস সে করছে। এই ধরনের নানান হাজারো জিনিস আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, ধরেন ব্যাংকে আমরা ব্যাংকে টাকা জমা দেই। আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে, কয় টাকা তুলছি, কয় টাকা নামাইছি, আ রাখছি, কয় টাকা উঠাইছি, এরকম কিন্তু সব হিসাব থাকে। এগুলো কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। এই যে এত ধরনের নানাবিধ জিনিস, এটা যদি একটা প্রোগ্রামার একবারেই করতে চায়, তাহলে তার কিন্তু মাথা উলায় যাবে। তার মানে কি? একটা চিত্রের মাধ্যমে যে আমি এই পার্ট এইভাবে করব, এই পার্ট এইভাবে করব, এইভাবে ডেভেলপ করাকে বলা হয় ফ্লোচার্ট তৈরি করা। ঠিক আছে? চিত্রের মাধ্যমে। আপনার ফ্লোচার্টটা যদি হয়ে যায়, তারপর আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন করবেন যে হুইচ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি ইউ আর গোইং টু ইউজ। আপনি PHP ইউজ করবেন না কি করবেন না পাইথন ইউজ করবেন না জাভা করবেন, সেটা এই স্টেজে এসে আপনি নির্ধারণ করবেন। আমি তো একবার বলেই দিছি, তারপর আবারও বলতেছি। এটা হচ্ছে বইয়ের ভাষা। আপনারা একটা পড়ে জাস্ট পরীক্ষার খাতায় এভাবে লিখবেন। ঠিক আছে? এরপর আপনারা কি করবেন? প্রোগ্রাম ভাষা নির্ধারণ হয়ে যাওয়ার পর আপনারা প্রোগ্রাম লেখা শুরু করে দেবেন। প্রোগ্রাম লেখা যখন শেষ হয়ে যাবে সেটাকে কম্পাইল করতে হবে। আমি একটু আগে বলছিলাম না যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রচিত প্রোগ্রামটি কম্পিউটার বুঝতে পারে না। তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রচিত প্রোগ্রামটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিতে হয়। অর্থাৎ কম্পাইল করতে হয়। আমরা আগের ক্লাসে পড়ছি কম্পাইল কি, ইন্টারপ্রেটার কি। কম্পাইল করার সময় প্রচুর ভুল খুঁজে পাওয়া যায়। পাওয়া যাইতেই পারে। কম্পাইলারের নির্দেশ মোতাবেক কাজ করলে প্রোগ্রাম কম্পাইলের কাজটি নিখুঁতভাবে করা যায়। অর্থাৎ কম্পাইলার আপনাকে বলে দেবে যে তোমার অমুক লাইনে ভুল আছে, তো ওই লাইনে ভুল আছে, এটা ঠিক করো, এটা ঠিক করো। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি আ কাজ করেন বা ভুলগুলা সংশোধন করেন, তাহলে সেটা নিখুঁতভাবে আপনি করতে পারবেন। সেটাই বলছি। এরপরে আসেন প্রোগ্রাম টেস্টিং। ওই যে আমরা বললাম যে ভুল আপনি পাইছেন, তাহলে সেটাকে কি করতে হবে? টেস্ট করতে হবে এবং সংশোধন করতে হবে। সাধারণত প্রাথমিক পর্যায়ে প্রায় প্রোগ্রামেই কিছু ভুল ত্রুটি থাকে। কারণ একটা প্রোগ্রামার যখন প্রোগ্রাম লেখে 100% তার ভুল থাকবেই। কারণ হাজার, হাজার লাইন। আমি যদি একটু দেখাই আপনাদের, আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি নিজেই প্রোগ্রামিং করতেছিলাম। এই যে দেখেন, শত, শত লাইন। ঠিক আছে? একটা দেখা যাচ্ছে কিনা জানি না। একটা দাড়ি কমা, একটা কমা, একটা সেমিকোলনও যদি ভুল হয় এর মধ্যে, তাইলে কিন্তু আমার প্রোগ্রামটা কাজ করবে না। দেখেন এই যে কত ফাইল আছে, দেখেন কত ফাইল আছে, কত ফাইল আছে। শত, শত ফাইল এই যে কোডিং। ঠিক আছে?
তো এগুলাতে যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। সুতরাং যেহেতু মানুষ প্রোগ্রাম করবে, মানুষ তারা ভুল হবেই। যতটা ভুল কম হয় সেটা খেয়াল রাখতে হবে, এবং কম্পাইলার যখন আপনাকে বলবে যে দেয়ার ইজ এ এরর, সেই এররটা আপনাকে ঠিক করতে হবে। ঠিক করে আপনি পরের স্টেজে যাই আবার আরেকটা এরর থাকলে এরর ঠিক করবেন। এটাকে বলা হয় সংশোধন। ঠিক আছে? সব কাজ হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? ডকুমেন্টেশন করতে হবে। অর্থাৎ ডকুমেন্টেশন হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার বিভিন্ন ধাপসমূহ, যেমন অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোডিং, বাগ, ডিবাগ। বাগ মানে ভুল, ঠিক আছে? ডিবাগ মানে ভুলটারে সংশোধন করা। ঠিক আছে? ভুলটারে মানে ধাপে, ধাপে টেস্ট করা। ফলাফল ও ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ ডকুমেন্ট আকারে লিপিবদ্ধ করা। যাতে পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি হলে তার সমাধান করা সহজ হয়। অর্থাৎ ডকুমেন্টেশন এই জন্যও প্রয়োজন, ধরেন আপনি একটা প্রোগ্রাম লেখছেন, বিশাল বড় প্রোগ্রাম লেখছেন একটা কোম্পানির জন্য। এখন আপনি ধরেন চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছেন। তাহলে কি ওই কোম্পানি কি আপনি চলে গেছেন কি প্রোগ্রামও বাদ দিবে? বাদও দিয়ে দেবে না। সে আরেকজন ডেভেলপার হায়ার করবে। যখন সে আরেকজন ডেভেলপার হায়ার করবে, সে তো এই যে এরকম হাজার, হাজার লাইন দেখলে তো বুঝতে পারবে না। এত সহজ তো আর না যে দেখলাম আর সবকিছু বুঝে গেলাম। এইরকম ডকুমেন্টেশন থাকলে তখন সেই ডকুমেন্টেশনটা পড়বে যে এটা উদ্দেশ্য কি ছিল, কিভাবে কি করছে, তখন তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য ডকুমেন্টেশন করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ইনস্টলেশন, অর্থাৎ প্রোগ্রাম সমূহের সন্তোষজনক পরীক্ষার পর, অর্থাৎ টেস্টিং করার পর যদি কোনো ভুল টুল না থাকে তাহলে ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয়। পরীক্ষার সন্তোষজনক ফল লাভের পর প্রোগ্রাম সমূহকে প্রোডাকশন লাইব্রেরিতে আপলোড করা হয়। অর্থাৎ আপনি এটা এখন রেডি ফর সেল। ঠিক আছে? এটাকে আপনি এখন সেল করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, কাস্টমারকে দিতে পারবেন। এই লাইব্রেরিকে ইনস্টলেশন বলা হয়। অনেক ক্ষেত্রে এই ইনস্টলেশন অনেক জটিল হতে পারে, তবে দলীয়ভাবে করলে, অর্থাৎ একাধিক প্রোগ্রামার যদি একসাথে কাজ করে তখন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। বড় বড় প্রোগ্রাম কিন্তু একজন করে না। ধরেন একটা ব্যাংকের বা একটা স্কুলের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু একজন কাজ করে না, অনেকজন কাজ করে, যাতে তারা একজন আরেকজনেরটা সহজে বুঝতে পারে এবং খুব দ্রুত এবং নির্ভুল কাজটা শেষ হয়। ঠিক আছে? ফাইনালি রক্ষণাবেক্ষণ, অর্থাৎ প্রোগ্রাম পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ বলতে প্রয়োজনীয় নানা কারণে প্রোগ্রামের ছোটখাটো পরিবর্তন ও পরিবর্তনকে বোঝায়। ধরেন আপনি একটা প্রোগ্রাম করছেন এবং আপনার ক্লায়েন্ট আপনারা বলল যে ভাই আমার এটা একটু চেঞ্জ করে দেন, ছোট্ট একটা চেঞ্জ। তার মানে কি ওটাকে আপনার মেইনটেনেন্স করতে হবে। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় রক্ষণাবেক্ষণ। আপনারা পড়লে বাকিটা বুঝে যাবেন। আমি এটা অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি একটু আগে। এটা কিন্তু একটা ব্রড কোশ্চেন, দেখে ভয় পাওয়ার কিছু নাই। এত বড় লেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা খালি জাস্ট এই কয়টা ধাপ মুখস্থ করে ফেলবেন। এই কয়টা ধাপ মুখস্থ করলে বাকিগুলাই যে আমি বললাম, এরপর আপনারা বানাইয়াই লিখতে পারবেন। ২-৪ বার যদি রিডিং করেন, মুখস্থ করার কিছু নাই। আপনারা নিজেরাই লিখতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন এবং আসার সম্ভাবনাই অনেক ক্ষেত্রে বেশি থাকে। এটা খুবই মানে একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। এখন আসেন নেক্সট টপিকস। নেক্সট টপিকসে যাওয়ার আগে আপনাদের কোশ্চেনগুলা কেমন হতে পারে আমি একটু ধারণা দিছি। যদিও এটা সি প্রোগ্রামিং এর একটা কোশ্চেন, এটা পাইথনের কোশ্চেন না। জাস্ট পাইথনকে সির সাথে তুলনা করেন। সিও একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন কোশ্চেনটা কি আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? আসতে পারে কিন্তু একটা শর্ট কোশ্চেন। আপনারা কিন্তু জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। ২ নাম্বারটা বাদ দেন, ৩ নাম্বারটাও বাদ দেন, যেহেতু সি আর পাইথন একই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট কোশ্চেনের প্যাটার্নগুলো আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাকে দিছি। কম্পাইলার কাকে বলে? কম্পাইলারের কাজ কি? দেখেন ৪ নাম্বার কোশ্চেন। ঠিক আছে? ফ্লোচার্ট বলতে কি বোঝায়? ফ্লোচার্টের কাজ কি? ঠিক আছে? তারপরে অ্যালগরিদম কি? ৮ নাম্বার কোশ্চেনটা দেখেন। এখানে যা আমি পড়াইছি যেটা কমন পড়বে সেই শর্ট কোশ্চেনগুলা একদম আয়ত্ত করে ফেলবেন। আমি বলি না, আমি কখনোই বলি না মুখস্থ করবেন। কোনদিনও কাউকে বলি না। আমি বলি আয়ত্ত করবেন। এখন আয়ত্ত বলতে আপনি বারবার পড়বেন। আমি যেভাবে পড়াইলাম সেটা বুঝবেন। তাইলে আপনার মুখস্থ করা লাগবে না। পরীক্ষায় আসলে যাতে আপনি লিখতে পারেন। বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম লিখেন। যেমন এই যে আমি একটু আগে বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম কি, কি আছে? উদাহরণ চিত্রের মধ্যেও ছিল। পাইথন, জাভা, সি প্লাস প্লাস, হ্যাঁ, সি প্লাস প্লাস, তারপরে আপনার সি শার্প, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম। ঠিক আছে? এরপরে সংক্ষিপ্ত প্রশ্নে আসেন। যেগুলো আপনাদের সাথে কমন সেগুলা নিবেন। আমি আবার বলতেছি এটা সি এর একটা কিন্তু সি প্রোগ্রামিং এর একটা কোশ্চেন। ঠিক আছে? সংক্ষিপ্ত দেখেন কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো। আমরা কিন্তু পড়ে আসছি গত ক্লাসে কম্পাইলার কি ইন্টারপ্রিটার কি। ফ্লোচার্ট ব্যবহৃত প্রতীকগুলো অঙ্কন করো। তো এগুলো একটু দেখে নিয়েন। ঠিক আছে? এই যে বড় কোশ্চেনও আছে। এখন আসেন পরবর্তী পরবর্তী টপিকসে এতক্ষণ আমরা বেসিক ধারণা নিছি। বেসিক ধারণা কি নিছি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি প্রকার, কত প্রকার কি এগুলা। এখন আসেন ডেডিকেটেড আপনাদের
ডেডিকেটেড পাইথন প্রোগ্রামিং এর আপনাদের বোধহয় চ্যাপ্টার 2 অর 3 তে আছে এটা। পাইথন প্রোগ্রামিং কি? আমরা তো শিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। পাইথনও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আসেন পাইথন প্রোগ্রামিং কি? দেখেন প্রোগ্রামিং এর জন্য এখানে বইয়ের ভাষায় কি লেখা আছে? প্রোগ্রামিং এর জন্য সময়ের সাথে, সাথে অনেক ধরনের ভাষাই প্রকাশ পেয়েছিল। ঠিক আছে? যেমন সি, তারপরে পিএইচপি ইত্যাদি, ইত্যাদি। কিন্তু সব ভাষাই অতটা জনপ্রিয়তা লাভ করতে পারে নাই। জনপ্রিয়তা লাভ যে করে নাই তা না। সব ভাষা লাভ করতে পারে নাই তাই বলছে। গুটি কয়েকটা প্রোগ্রামিং ভাষার জনপ্রিয়তা লাভ করতে পেরেছে। তার মধ্যে পাইথন হলো একটি অন্যতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ওয়ার্ল্ডের সবচাইতে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে বর্তমানে মানে আজকের দিন পর্যন্ত পাইথন। ঠিক আছে? পাইথন হলো মূলত একটি শক্তিশালী হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? যদি আসে শর্ট কোশ্চেনে 1 মার্কের, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকার কি? মানে কি? পাইথনের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের আরেকটা বৈশিষ্ট্য কি? পাইথনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? 1991 সালে গিডো ভ্যান রসম পাইথন, গিডো ভ্যান রসম এই ভদ্রলোক পাইথন প্রোগ্রামিং প্রথম প্রকাশ করেন 1991 এ। ঠিক আছে? এটাও সংক্ষিপ্ত কোশ্চেনে আসতেই পারে। এখন আসেন পাইথন ভাষার স্ট্যাটিস্টিক্স গুলা কি? পাইথন ভাষার বৈশিষ্ট্যগুলা কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে পাইথন একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটু আগে যেটা বললাম। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার অনেকগুলা লাইব্রেরি আছে। ধরেন আপনি আ আ আ আ এভারেজ বের করবেন। ৫ টা সংখ্যার এভারেজ বের করেন। আমরা নরমালি কি করি? আমরা নরমালি করি ৫ টা সংখ্যা যোগ করে ৫ দিয়ে ভাগ করি। ঠিক আছে না? ভাগ করে যেটা মান পাই সেটা হচ্ছে এভারেজ। এই পাইথনে এভারেজ বের করার জন্য আপনার এত যোগ করে, ভাগ করে এগুলা কিছু করা লাগবে না। পাইথনে কিছু লাইব্রেরি ফাংশন আছে যেগুলাকে কল করে আমরা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? লাইব্রেরি কল করে আমরা সেই এভারেজের কাজটা একবারে করে ফেলতে পারি। এজন্য বলা হয় পাইথন হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটার লাইব্রেরি হচ্ছে অনেক সমৃদ্ধ। অনেক কাজ আগে থেকে করে দিয়ে রাখছে পাইথন। ঠিক আছে? আমরা খালি জাস্ট সেগুলোকে ব্যবহার করব। পাইথন একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে? পাইথনে কিনতে টাকা লাগে না। পাইথন একটা ফ্রি এবং ওপেন সোর্স। ওপেন সোর্স কি? এটা নিশ্চয়ই জানেন এতদিন আশা করি। ওপেন সোর্স হচ্ছে এমন ধরনের সফটওয়্যার বা এমন ধরনের রিসোর্স যেটা কিনতে আপনাকে টাকা লাগে না এবং এটা আপনি চাইলে নিজেরাই মডিফাই করতে পারেন। ঠিক আছে? তো পাইথন হচ্ছে এমন এক ধরনের আ কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিনতে আপনাকে টাকা লাগে না এবং এটা ওপেন সোর্স সম্পূর্ণ ফ্রি। এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এটি বহনযোগ্য। মানে এটা খুবই পোর্টেবল। মানে অতিরিক্ত ভারী কোনো অপারেটিং সিস্টেম সরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আপনি যে কোনো অপারেটিং সিস্টেমেই এটিকে রান করতে পারবেন। অর্থাৎ পাইথনে যদি আপনি প্রোগ্রাম করেন সেটা লিনাক্স হোক, উইন্ডোজ হোক, অ্যাপলের ম্যাক হোক, যেকোনো অপারেটিং সিস্টেমে আপনি পাইথন প্রোগ্রাম রান করতে পারবেন। ঠিক আছে? পাইথন হচ্ছে হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ভাষা। পাইথনে রয়েছে বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি। একটু আগে বলছি না যে লাইব্রেরি অনেক সমৃদ্ধ? পাইথনের অনেক স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। পাইথনের কোড অন্যান্য ভাষার তুলনায় অনেক ছোট এবং সংক্ষিপ্ত। মানে সির চেয়ে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে পাইথনে অনেক ছোটভাবে লেখা যায়। মানে অত বেশি লেখা লাগে না। অল্প একটু লিখেই অনেক বড় কাজ করা যায়। ঠিক আছে? যেহেতু অনেক লাইব্রেরি আছে। আর পাইথনের আরেকটা বড় সুবিধা হচ্ছে এর অনলাইন কমিউনিটি অনেক বেশি। আপনি যদি গুগলে কোনো পাইথনের প্রোগ্রামের সমস্যা নিয়ে যদি সার্চ করেন দেখবেন আপনি হাজার, হাজার অ্যান্সার পাবেন। ঠিক আছে? এর অনলাইন কমিউনিটি অনেক বড়। পাইথন দিয়ে আপনি ওয়েব ডিজাইনও করতে পারবেন। ঠিক আছে? ওয়েব ফ্রেমওয়ার্কেও কাজ করা যায়। সেটাকে বলা হয় Django, Flask। এগুলো হচ্ছে পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? এগুলো হচ্ছে পাইথন ভাষার বৈশিষ্ট্য। এগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে ফেলবেন বলতে আয়ত্ত নিয়ে ফেলবেন। যাতে আপনি ৩-৪ বার পড়লেই যাতে আপনি পরবর্তীতে অন্তত ৪-৫ টা পরীক্ষায় লিখতে পারেন বৈশিষ্ট্য। এখন আসেন পাইথন যে এত পপুলার, হ্যাঁ? পাইথন এত পপুলার কারণটা কি? কেন পাইথন পপুলার? পাইথন পপুলার এই কারণে আমি এগুলো পড়লাম না, এগুলো আপনারা পড়ে নিয়েন। পাইথন পপুলার এই কারণে এটা হচ্ছে পাইথনের কোড সহজে পড়া যায়। মানে অত কমপ্লেক্স না। এটি সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট। এগুলাও কিন্তু পাইথনের ওয়ান কাইন্ড অফ বৈশিষ্ট্য। আপনি যদি বৈশিষ্ট্যর ভিতরেও এগুলো দিয়ে দেন তাও হবে। পাইথনে ওই যে রয়েছে ডিকশনারি এবং লাইব্রেরি রয়েছে, লিস্ট, ডিকশনারি সেটের মতো চমৎকার ডাটা কাঠামো রয়েছে। ঠিক আছে?
পাইথনে বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। একটু আগে যেগুলো বললাম সেগুলাই। এগুলো আমি আর না যাই, নেক্সটে যাই। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পাইথনের সুবিধা কি কি? এটা আসতে পারে কিন্তু। পাইথন প্রোগ্রামিং যে আপনারা শিখতেছি, পাইথনের কি কি সুবিধা রয়েছে? পাইথনের সুবিধা হচ্ছে পাইথন সহজ, ঠিক আছে? শেখা সহজ, কোড লেখা বোঝা এগুলো সবই সহজ, ঠিক আছে? তারপর পাইথন ল্যাঙ্গুয়েজের নিয়মগুলো সহজ বলে ডেভেলপমেন্টে কম সময় লাগে, এগুলো কিন্তু পাইথনের সুবিধা। কোড লেখার সময় কোনো ভুল হলে তা নির্ণয় করা বা ডিবাগিং করা তুলনামূলক সহজ। অর্থাৎ আপনি যখন কোড লিখবেন, যদি কোনো ভুল হয় সেই ভুলটা সমাধান করা, ডিবাগ করা তুলনামূলক সহজ। দরকারি লাইব্রেরিগুলো বা দরকারি ফাংশনগুলোর জন্য পাইথনের রয়েছে বিশাল লাইব্রেরি, ঠিক আছে? যে আমি বললাম আপনি অ্যাভারেজ করবেন, আপনি যোগ করবেন, আপনি বিয়োগ করবেন, মাল্টিপ্লাই করবেন, এরকম অনেক ফাংশন আপনি চিন্তা করতে পারবেন না। অনেক ফাংশন পাইথনে আগে থেকে বানায় দেওয়া আছে, ঠিক আছে? যে কারণে আপনার অনেক বড় বড় কোড করা লাগবে না। ওই ফাংশনগুলো ব্যবহার করে পাইথনে খুব সহজেই কি বলে ফাংশনগুলো রান করতে পারবেন। একবার কোড লিখে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কোডগুলো চালাতে পারবেন। যেমন বললাম আপনি একটা প্রোগ্রাম লিখছেন, আপনি সেটা উইন্ডোজ হোক, লিনাক্স হোক, ম্যাকে হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইজিলি সেটা এক্সিকিউট করতে পারবেন। ভেরিয়েবল বা ডেটা টাইপ নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না আমাদের, ঠিক আছে? পাইথনে ভেরিয়েবল বা ডেটা টাইপ আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? সেটা পাইথনে খুব সহজ তুলনামূলক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে। পাইথন ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে কোনোভাবে আপনি একে ব্যবহার করতে পারবেন। যেহেতু পাইথন একটা ওপেন সোর্স, আপনি যে কোনো জায়গায় নিয়ে যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা মানে দেয়া লাগবে না, ঠিক আছে? তাহলে পাইথনের এই হচ্ছে বেশ কিছু অসুবিধা, কিন্তু পাইথনের আবার কিছু সুবিধা। পাইথনের আবার কিন্তু অসুবিধাও আছে, কিছু কিছু পাইথনের অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি প্রশ্নে আসতে পারে, যে পাইথন প্রোগ্রামিং এর সুবিধা অসুবিধাগুলো লেখো। 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে পাইথনের অসুবিধা কি? আমরা তো পাইথন পাইথন করতেছি, পাইথন শিখতেছি। পাইথনের কিছু অসুবিধা আছে। পাইথনের কোড এক্সিকিউশনে সময় লাগতে পারে। এখানে কিন্তু বলে নাই পাইথন কোড এক্সিকিউশনে সময় লাগে, বলছে লাগতে পারে। এটা কিছু কিছু ক্ষেত্রে ভ্যারি করতে পারে। পাইথনের যে খুব একটা অসুবিধা তা নাই, কিন্তু যেহেতু প্রশ্নে আছে এটার উত্তরটা এইভাবে লিখতে হবে যে পাইথনের কোড এক্সিকিউশনে সময় লাগতে পারে। সময় যে লাগেই অনেক তা না। 2 নাম্বার হচ্ছে পাইথনের মেমোরি ব্যবহারের পরিমাণ অন্য বহু ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক বেশি। যেহেতু পাইথনের লাইব্রেরি বেশি, আমি একটু আগে বলছি পাইথন আপনার হইয়া অনেক কাজ আগে থেকে করে রাখছে। যেহেতু পাইথনের লাইব্রেরি বেশি, সুতরাং পাইথনে আপনার কম্পিউটারের মেমোরিটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু বেশি ইউজ হয়, ঠিক আছে? এটা একটা অসুবিধা। তাই যেকোনো প্রজেক্ট বানানোর সময় মেমোরি কম নষ্ট হবার দিকে নজর দিতে হয়, ঠিক আছে? পাইথনে যখন আপনি কাজ করবেন, আপনি কোন কোন ফাংশনগুলো কাজ করবেন সেগুলা আপনি আগে থেকে ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে? অযথা আমার লাইব্রেরি লোড করে লাভ নাই। যে যে ফাংশনটা আমি ব্যবহার করব না সেই ফাংশনটা আমি প্রোগ্রামে লোড করে দিয়ে, মেমোরিতে লোড করে দিয়ে আমার লাভ নাই, এটাই বলছে। পাইথনের ডেটাবেজ অ্যাক্সেস নিয়ে বড় কাজ করা কঠিন। পাইথন দিয়ে ধরেন আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করব, ডাটাবেজ নিয়ে কাজ করলে যখন আমাদের কাজটা অনেক বড় হয়ে যাবে, সেই কাজটা তুলনামূলক একটু কঠিন মনে হয়, মানে সাধারণত আপাত দৃষ্টিতে কিন্তু অত কঠিন না। বাট এটা তারপর একটা অসুবিধার একটা জায়গা আর কি, ঠিক আছে? পাইথনের ডেটা টাইপ ডাইনামিক, এটা একটা পাইথনের সুবিধা, ঠিক আছে? আমরা উপরের সুবিধার মধ্যেই পড়ছি যে পাইথনের ডেটা টাইপ নিয়ে আপনাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না। দেখেন এই যে উপরে যে জায়গায় লেখা আছে, আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না। কিন্তু যেহেতু ডেটা টাইপটা ডাইনামিক, এটা আবার একটা এক দিক দিয়ে আবার অসুবিধাও। একটা সুবিধা অবশ্যই সুবিধা, আবার একটু অসুবিধাও। কারণ পাইথনের ডেটা টাইপ ডাইনামিক বলে পাইথনে কোড রান করার সময় ঝামেলা হবার ঝুঁকি থাকে। আপনি যদি প্রো ইউজার না থাকেন, ধরেন 1, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 1 হচ্ছে একটা নিউমেরিক ডেটা, ঠিক আছে? পাইথনে 1 রে আপনি স্ট্রিং, নিউমেরিক বা বিভিন্ন ডেটা টাইপ হিসেবে আপনি করতে পারবেন। মানে আপনাকে সেটা বলে দিতে হবে না যে 1 আপনার নিউমেরিক নাকি, পাইথন নিজেই বুঝে যাবে। যেহেতু ডাইনামিক অনেক ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। এটা এখন আপনাদের ওইভাবে বোঝার দরকার নাই। বাট যখন প্র্যাকটিক্যাল আমরা করব তখন আমরা ডেটা টাইপ কি আমরা তখন দেখব একবার। ঠিক আছে? মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য পাইথন খুব বেশি উপযোগী নয়। বুঝেন? মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েড ধরেন। ঠিক আছে? অ্যান্ড্রয়েডে আমরা বিভিন্ন গেমস বানাই, অমুক বানাই, তমুক বানাই। ঠিক আছে? এই ধরনের অ্যাপ্লিকেশন বানানোর জন্য পাইথন খুব বেশি উপযোগী নয়।
তার মানে এই না পাইথন দিয়ে বানানো যায় না, এটা কিন্তু বলে নাই। বলছে পাইথন মোবাইল, যখন মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন তখন ওই যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করে যে সমস্ত সফটওয়্যার দিয়ে, ঠিক আছে, জাভা জাভা বা ওই যে কটলিন টটলিন এগুলা দিয়ে, ওইগুলা বেশি উপযোগী। বাট পাইথন খুব একটা উপযোগী না মোবাইলের অ্যাপ্লিকেশন বানানোর জন্য, ঠিক আছে। এইবার আসেন পাইথন আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। পাইথন প্রোগ্রামিং যে আমরা শিখতেছি, সেই পাইথন প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় আছে। পাইথন প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন অনেক জায়গায় ব্যবহার করা যায়। কি কি সেটা? সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন। পৃথিবীর অন্যতম একটা কঠিন কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। কোটি কোটি ডাটা, এই যে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা কিন্তু কোটি কোটি ডাটা তৈরি করতেছি। ধরুন আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতি সেকেন্ডে লাইক দিতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, পোস্ট করতেছে, ডিলিট করতেছে, আপডেট করতেছে। একটা সেকেন্ড একটু হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করুন তো, আমি অনেকক্ষণ যাবত ই করতেছি, আপনাদের কোনো রেসপন্স দেখতেছি না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। বুঝতেছেন তো? না বুঝলে বলবেন কিন্তু, আমি কিন্তু খুবই সহজভাবে স্যার বোঝানোর পরে চেষ্টা একটু পাইথনটা রিভিউ করবেন, আমি পরে মনে হয় জয়েন করছি। পাইথনের সুবিধা অসুবিধা বুঝতেছি, পাইথনটা কি আসলে আমি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। পাইথনটা হচ্ছে একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পাইথন এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা অত্যন্ত শক্তিশালী এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ঠিক আছে, যা 1991 সালে এই ভদ্রলোক গিডো ভ্যান রসম পাইথন প্রোগ্রামিং প্রথম প্রকাশ করেন, ঠিক আছে। এরপর পাইথনের যে ভাষার বৈশিষ্ট্য, এটাই সুবিধা সুবিধা যেগুলো পড়ছিলাম এগুলাই বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এই যে সুবিধা যেগুলো, যে সহজ, তারপরে ভুল হলে ই করা সহজ, অনেক লাইব্রেরি রয়েছে, এগুলাই সুবিধা, এগুলাই বৈশিষ্ট্য, ঠিক আছে। আপনি দুই একবার রিডিং করলে ই যাবেন। আমরা আবার আগে টপিকটা শেষ করি, তারপর আমি আরেকবার রিভিউ করে দেব। আমরা যে কোথায় ছিলাম, আমরা ছিলাম যে কোথায় পাইথন প্রোগ্রামিং ব্যবহার করতে পারবেন, হোয়ার ইজ দ্য অ্যাপ্লিকেশন এরিয়া অফ পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে। আমি একটু আগে বললাম যে কোটি কোটি ডেটা প্রতিনিয়ত আমরা পোস্ট করতেছি। দেখেন, আপনি ফেসবুকে যখন লগ ইন করেন, আপনি কিন্তু আপনার রিলেটেড ডেটাই কিন্তু আপনি দেখেন, ঠিক না? আপনি কাকে লাইক দিয়েছেন, কাকে কমেন্ট দিয়েছেন, সেগুলো কিন্তু ঘুরে ঘুরে আপনার কাছে আসে। কিন্তু আপনার মতো কোটি কোটি ডাটা, কোটি কোটি ডাটা প্রতিনিয়ত ইনসার্ট হচ্ছে প্রত্যেকটা সেক্টরে। এই ডাটাগুলো অ্যানালাইসিস করা কিন্তু অত সহজ বিষয় না। পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ডাটাগুলো আপনি খুব দ্রুত এবং নির্ভুলভাবে অ্যানালাইসিস করতে পারবেন, আপনি যেভাবে চান, ঠিক আছে। সেটাই বলছে। ইন্টারনেট থেকে ডেটা কালেকশনে বা স্ক্র্যাপিং এর জন্য পাইথন হচ্ছে বেস্ট একটা অপারেটিং সিস্টেম। ধরেন আপনি একটা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন, হ্যাঁ, ফার্মেসি চালাবেন আপনি। ফার্মেসি চালানোর জন্য আপনি একটা কাস্টমারের জন্য ফার্মেসির সফটওয়্যার বানাই দিলেন, কিন্তু বাংলাদেশে প্রায় 24,000 আইটেমের ওষুধ আছে। যেহেতু আমি ফার্মেসি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তো এই জন্য আমি বললাম বাংলাদেশে 24,000 আইটেমের ওষুধ আছে, যেমন নাপা, তারপরে অ্যান্টাসিড, এই সেই হাজার হাজার ওষুধ যে আছে, এরকম 24,000-এর আইটেম আছে। এখন আমি একটা কাস্টমারের জন্য ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাই দিলাম। এখন আমি যদি বলি যে তোমার ওষুধ তুমি এন্ট্রি দিয়ে নাও, ঠিক আছে, ওই বেটা বলবে যে ভাই তোমার সফটওয়্যার আমার ব্যবহার করার দরকার নেই, কারণ এত ওষুধ ওই ফার্মেসির ভদ্রলোক এন্ট্রি দেওয়ার সময়ও নাই, ইও নাই। তাহলে আমার কি করা লাগছে, আমার এই 24,000 ওষুধের নাম কালেক্ট করা লাগছে। এখন 24,000 ওষুধ যদি আমিও একটা একটা করে দেখে 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 টাইপ করি, তাহলে সেটা কি আমার জন্য খুবই কঠিন। আমি কি করছি, আমি এরকম মেডিসিনের যত বড় বড় ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যায়া
আমি এমন একটা পাইথন দিয়ে প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামে আমি বলে দিয়েছি তুমি ডেটাগুলো স্ক্র্যাপ করবা, তুমি একের পর এক নেক্সট 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 নেক্সট, অটোমেটিক পাইথন কি করবে আপনার ওই যে কোনো ওয়েবসাইটকে নেক্সট 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 দিয়ে ওর যত ধরনের তথ্য আছে আপনি বলে দেবেন যে তুমি এই তথ্যগুলা স্ক্র্যাপ করবা। মানে এটা ওয়ান টাইপ অফ ডাটা চুরি বলা হয় আর কি, চুরি না মানে আরেকজনের ওয়েবসাইট থেকে ডাটা আপনার নিজের কম্পিউটারে সেভ করা। তো আমি ওরে ক্রাইটেরিয়া বলে দিয়েছি সুন্দর করে, আমার 24,000 ওষুধ, কোন কোম্পানির কোন ওষুধ, হ্যাঁ কোনটা সিরাপ, কোনটা মেডিসিন, কোনটা ট্যাবলেট, কোনটা ক্যাপসুল, আমাকে আলাদা আলাদা করে এক্সেল ফাইল বানাই দিয়েছে। এগুলাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। আপনি যখন আপনার প্রয়োজনে বিভিন্ন ধরনের ডাটা প্রয়োজন, যেটা আপনার হাতে লিখতে হবে বা কিছু করা লাগবে, সেটা পাইথন খুব সহজেই করে ফেলতে পারে, সেটাকে বলা হয় ডাটা কালেকশন বা ওয়েব স্ক্র্যাপিং। ঠিক আছে, আপনারা যারা ওই যে ডাটা এন্ট্রি আউটসোর্সিং এ কাজ করেন তারা কিন্তু জানেন যে ডাটা কিভাবে স্ক্র্যাপ করা লাগে। ঠিক আছে, এরপর আসেন অটোমেশনের কাজ। ঠিক আছে, অটোমেশনের কাজ হচ্ছে এমন এক জিনিস যেটা হচ্ছে আপনার হয়ে সিস্টেম অনেক কাজ করে দেবে। ঠিক আছে, সিস্টেম আপনার হয়ে কাজ করে দেবে। ধরেন আপনি, এই সমস্যা এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অটোমেশনের কাজ করে। যেমন আপনি বিভিন্ন একটা ছাত্রের বিভিন্ন এই সমস্যা সাবজেক্টের হচ্ছে রেজাল্ট এন্ট্রি দিলেন, রেজাল্ট এন্ট্রি দেওয়ার পর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে কি করবে, এমন ভাবে একটা রিপোর্ট জেনারেট করে দেবে, অর্থাৎ আপনার একটা মার্কশিট জেনারেট করে দেবে, অর্থাৎ আপনি অটোমেটিক আপনার এই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনার ডেটাবেজে ডেটা আছে, আপনার প্রতিষ্ঠান মনে করলো যে না আমি সবাইকে একটা করে আইডি কার্ড দেবো, তো আইডি কার্ড আপনাকে আর ডিজাইন, একটা ডিজাইনের খালি ফরম্যাট তৈরি করে দিবেন, আপনি প্রোগ্রাম চালাবেন, যদি 100টা স্টুডেন্ট থাকে 100টা স্টুডেন্টের আলাদা আলাদা যার যার আইডি কার্ড অটো জেনারেট হয়ে যাবে, আপনি খালি কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে তাদের দিয়ে দিবেন। এই যে কাজগুলো এগুলোকে বলা হয় অটোমেশন। ঠিক আছে, অটোমেটিক্যালি যে কাজগুলো করবে, অটোমেশনের কাজ পাইথন দিয়ে করা যায়। একটু আগে বলতেছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন না, কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে পাইথনের ব্যবহার খুব কম, বাট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও টেস্টিং এ পাইথনের হিউজ ব্যবহার আছে। যেমন আমি বললাম জ্যাঙ্গো, ফ্লাস্ক, এই ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। ঠিক আছে, পাইথন দিয়ে আপনি বড় বড় গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থাৎ যত বড় বড় হাই কোয়ালিটির গেমস আছে, যেমন ওই যে আমরা কি বলি নিড ফর স্পিড, তারপরে যে ফিফা গেমগুলো যে আছে, এই ধরনের গেমগুলো আপনি পাইথন দিয়ে ডেভেলপ করতে পারবেন, যে কোনো গেমস পাইথন দিয়ে ডেভেলপ করতে পারবেন। এখন আসেন মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজেক্টে। আপনার যখন মেশিন লার্নিং, অর্থাৎ আপনি কোনো সিস্টেমে লার্ন করাবেন, কোনো ডাটা দেবেন, মেশিন নিজে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাকে অনেক প্রবলেম সলভ করে দেবে। এই ধরনের প্রোগ্রাম ডেভেলপ করার ক্ষেত্রে পাইথন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পাইথন কোথায় ব্যবহার করা হয় সেটা কিন্তু একটু নিজেরা পড়ে নেবেন। এখন আসেন আর একটা টপিকস, যেটা হচ্ছে পাইথন আইডেন্টিফায়ার। আর আমি আমি এই যে শীটটা বানাইছি, এটা মানে আমি যে এখানে যা যা লিখছি সবই ইম্পর্টেন্ট, সোজা কথা। ঠিক আছে, অনেক আনইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমি বাদই দিয়ে দিয়েছি, আমি শীটে উঠাই নাই। সুতরাং এখান থেকে আবার বললেন না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে সবই ইম্পর্টেন্ট, ছোট ছোট করে দেওয়া আছে। ঠিক আছে, এখন আসেন পাইথন আইডেন্টিফায়ার। এটা আবার কি? আইডেন্টিফায়ার হচ্ছে আইডেন্টিফাই করা, মানে আমি আপনাকে কিভাবে চিনবো, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কি একটা নাম আছে না, প্রত্যেকটা মানুষের তো একটা নাম আছে। ঠিক আছে, এই নাম ধরে আমি একজনের ডাক দেই, মানে কি তাকে আইডেন্টিফাই করে। তো এরকম পাইথনের ক্ষেত্রেও কিছু কিছু আইডেন্টিফায়ার আছে। আইডেন্টিফায়ার অর্থ হচ্ছে নাম, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে পাইথন আইডেন্টিফায়ার হচ্ছে একটি নাম, যা কিনা কি হতে পারে, পাইথনের ভেরিয়েবল হতে পারে, ফাংশন হতে পারে, ক্লাস হতে পারে, মডিউল হতে পারে, এবং অন্যান্য অবজেক্টগুলোকে আইডেন্টিফাই বা চেনার জন্য ব্যবহার করা হয়। আইডেন্টিফায়ার হচ্ছে একটা নাম যা পাইথনের ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল, অবজেক্ট এগুলারে কল করার জন্য ব্যবহার করা হয়। ওই যে আমি একটু আগে বলছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের একটা প্রোগ্রাম লিখতে হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রোগ্রাম কি, a গুণ বি, কিন্তু এর মান তো আছে, এর মান ধরেন আপনি 2, বির মান ধরেন 3, তাইলে আপনি যে ইনপুট নেবেন a, তাহলে এ দিয়ে যখন ডাক দিবেন তাহলে তার মান কত, অটোমেটিক্যালি 2 বসে যাবে। ঠিক আছে, আপনি কিন্তু ডাক দিয়েছেন এ, আসবে কে 2, আপনি ডাক দিয়েছেন বি, আসবে কে 3, অর্থাৎ এই যে 2 এই যে 3 এগুলার আপনি একটা নাম দিয়েছেন এ, নাম দিয়েছেন বি, এইগুলাকে বলা হয় পাইথনের আইডেন্টিফায়ার। ঠিক আছে, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে
আপনি যে জিনিসগুলো রাখবেন সেই ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, অথবা আপনি ফাংশন বানাইছেন, সেই ফাংশনে আপনি যে কল করবেন, আপনি একটা ফাংশন বানাইছেন a + b হোল স্কয়ারের একটা ফাংশন বানাইছেন, এই ফাংশনটা আপনার তো কল করতে হবে, তাহলে কল করতে গেলে তো তার কোনো নাম দিয়ে ডাকতে হবে। আপনার 1000 500 1 লাখ ফাংশন থাকতে পারে, আপনি কারে ডাক দিবেন? এই যে ফাংশনটাকে ডাক দিবেন, সেই ফাংশনটাকে ডাক দেওয়ার জন্য তোর একটা আইডেন্টিফায়ার দরকার আছে, আইডেন্টিটির দরকার আছে। সেই আইডেন্টিটিটাই বলা হয় পাইথনের আইডেন্টিফায়ার। ঠিক আছে? তাহলে পাইথনের ভেরিয়েবলের জন্য, ফাংশনের জন্য, ক্লাসের জন্য, মডিউলের জন্য, অবজেক্টের জন্য, এদেরকে আইডেন্টিফাই করার জন্যই আমাদের পাইথনের আইডেন্টিফায়ার ব্যবহার করা লাগে। ঠিক আছে? আরেকটু পরে আরেকটু ক্লিয়ার হবে, আমি বলে দিচ্ছি। তাহলে পাইথন আইডেন্টিফায়ার যদি আপনি লিখতে চান, অর্থাৎ পাইথনের একটা ফাংশনের আপনি নাম দিবেন। ঠিক আছে? আমি যেমন মানুষের নাম রাখি, রহিম, করিম, হ্যাঁ, গাফফার, জাব্বার, আমি যাই মানুষের নাম রাখে না, তো আপনিও তো ফাংশনের একটা নাম রাখবেন, আপনিও তো ফাংশনের একটা কি বলে আইডেন্টিফাই করার জন্য ওর একটা নামে ডাক দিবেন। সেই নাম ডাক দেওয়ার জন্য পাইথনের আবার কিছু নিয়ম আছে। আপনি চাইলেই যেমন মানুষের নাম কি ধরেন কি দিয়ে উদাহরণ দিই, ধরেন গাছ, মানুষের নাম তার আপনি গাছ রাখতে পারবেন না, একজন মানুষের নাম কি গাছ রাখতে পারবেন? পারবেন না, বা সাধারণত রাখা হয় না। এরকম পাইথনেও আপনি ভেরিয়েবল রে, ফাংশন রে বা ক্লাস রে আপনি যে কোনো নাম দিতে পারবেন না। পাইথনের নাম দেওয়ার জন্য বা আইডেন্টিফায়ার দেওয়ার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি এখন চলেন দেখি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি আবার বলতেছি। পাইথনে আইডেন্টিফায়ার বা পাইথনে ভেরিয়েবলের নাম দেওয়ার নিয়মগুলো লিখো, এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে? তাহলে পাইথনের নাম দিতে গেলে পাইথনের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে পাইথনের ইংরেজি লেটার, অর্থাৎ এ থেকে জেড, এ দেখেন দেখা যাচ্ছে ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড দিয়ে শুরু করতে হবে। আপনার পাইথনের যদি কারো নাম, ফাংশনের নাম দিতে চান, সেই নামগুলা কি দিয়ে শুরু করতে হবে? অবশ্যই এই যে এ থেকে জেড, ছোট হাতের বড় হাতের, এগুলা দিয়ে শুরু করতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। এই দুইটা ছাড়া আপনি পাইথনের ফাংশনের কোনো নামই দিতে পারবেন না। আপনি যদি নাম্বার দিয়ে শুরু করেন, ধরেন একটা 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 আইডেন্টিফায়ারের নাম যদি আপনি নাম্বার দিয়ে শুরু করেন, আপনি পারবেন না। আপনাকে অবশ্যই এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে পাইথনের আইডেন্টিফায়ার। আরো নিয়ম আছে, দেখাচ্ছি। দেখেন, পাইথনের আইডেন্টিফায়ারের নামকরণের নিয়মাবলী, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? আইডেন্টিফায়ারের নাম এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। এরপর যে কোনো অক্ষর, আন্ডারস্কোর, 0 থেকে 9 ইত্যাদি ব্যবহার করতে পারবেন। পাইথনে আইডেন্টিফায়ার হিসাবে আপনি একটা ফাংশনের নাম দিবেন, সেই নামের ভিতরে @ $সাইন, পার্সেন্টেজ সাইন বা স্পেশাল ক্যারেক্টার = এগুলা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা ফাংশনের নাম দিবেন, একটা ভেরিয়েবলের নাম দিবেন, সেই নাম আপনি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধরেন আপনি একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন, ধরেন মিল্ক, ছোট হাতের MILK, মিল্ক। আপনি আর একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন মিল্ক, এটা হচ্ছে বড় হাতের M, তারপরে ILK ছোট হাতের। দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু দেখাচ্ছে মিল্ক, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস। পাইথন কেস সেনসিটিভ, অর্থাৎ পাইথনে বড় হাতের দিলে একরকম, ছোট হাতের দিলে আরেক রকম, মিক্সড করে দিলে আরেক রকম, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এটা মাথায় রাখবেন। পাইথন কেস সেনসিটিভ, অর্থাৎ বড় হাতের এ এবং ছোট হাতের এ এখানে আলাদা অর্থ বহন করে। ঠিক আছে? তারপরে শুধুমাত্র ক্লাস নেম গুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আমরা একটু আগে পড়ছি না, ক্লাস, ভেরিয়েবল, তারপরে আরো আরো কি কি পড়ছি, সেগুলোর মধ্যে শুধুমাত্র যখন আপনি ক্লাসের নাম দিবেন, সেই ক্লাস গুলা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এরপর একটা দেখেন, কোন আইডেন্টিফায়ারের শুধুমাত্র একটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। আমরা বলছি আমরা এ থেকে জেড বড় হাতের অথবা ছোট হাতের এবং আন্ডারস্কোর দিয়ে নাম শুরু করতে পারবো। ঠিক আছে? যদি একটি আন্ডারস্কোর দিয়ে শুরু করি, তাহলে সেটাকে প্রাইভেট আইডেন্টিফায়ার বলে। ঠিক আছে? আপনি দুইটা আন্ডারস্কোর দিয়েও যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারবেন। যদি একটি আন্ডারস্কোর দিয়ে আমরা নাম দিই, তারপর অন্য কিছু দিই, তাহলে সেটাকে বলা হয় প্রাইভেট আইডেন্টিফায়ার। যদি কোনো আইডেন্টিফায়ার পরপর দুইটি আন্ডারস্কোর থাকে, যদি পরপর দুইটা আন্ডারস্কোর দিয়ে কোনো ভেরিয়েবলের নাম দিই, এটাও পসিবল, আপনি দিতে পারবেন, তাহলে সেটাকে বলা হয় স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার। যদি আন্ডারস্কোর দিয়ে শেষ করেন, তাহলে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড স্পেশাল নেম।
ঠিক আছে? এই লাস্টের ২ টা যদি আপনারা কঠিন মনে হয় আপনারা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট উপরের গুলো অবশ্যই মনে রাখবেন। এখন আসেন পাইথনে কিওয়ার্ডস কি? যেহেতু পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিওয়ার্ডস, পাইথনে কিওয়ার্ডস কি? আমরা বলছি পাইথনে নাম দিব আমরা, ভেরিয়েবলের নাম দিব, ক্লাসের নাম দিব, বিভিন্ন কিছুর নাম দিব। ঠিক আছে? তাইলে আমরা চাইলেই সবকিছু নাম যেহেতু দিতে পারি না, আমরা একটু আগে বললাম আমরা চাইলেই নাম্বার দিয়ে নাম শুরু করতে পারি না। একইভাবে আমরা চাইলেই পাইথনের কিছু ডিফল্ট কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলাকে অন্য একটা ফাংশনের নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। ঠিক আছে? এরকম বেশ কিছু কিওয়ার্ড আছে, চলেন আমরা একটু দেখি কিওয়ার্ডস কি। পাইথন অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই বেশ কিছু সংরক্ষিত কিওয়ার্ড আছে, ঠিক আছে, যেগুলো আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারি না, আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করি না। এগুলো হচ্ছে সিনট্যাক্সের একটা অংশ। যেমন আমি একটু আগে বলছিলাম এভারেজ, পাইথন আমাদের একটা কাজ করে দিয়েছে। এভারেজের জন্য আমাদের যোগ করে ভাগ করার কোনো প্রয়োজন নাই। এভারেজ নামে পাইথনের একটা ফাংশনই আছে, এভিজি। এই যে এভিজি একটা পাইথনের ফাংশন আছে, অথবা সাম নামে একটা পাইথনের ফাংশন আছে, এসইউএম সাম মানে যোগ করো। এই যে সাম, এই যে এভারেজ, এগুলো আমরা কোনো কিছুর নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ ও নিজেই একটা ফাংশন, কিওয়ার্ড, ওর সংরক্ষিত কিওয়ার্ড। ঠিক আছে? এগুলো আপনি নিজের অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন না নাম হিসেবে। অর্থাৎ ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, ক্লাস অথবা অন্য কোনো আইডেন্টিফায়ারের নাম হিসেবে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? তাহলে চলেন পাইথনে কি কি কিওয়ার্ডস আছে এরকম একটা ধারণা আমরা যদি নেই। দেখেন পাইথনে এখানে কিছু কিওয়ার্ড আছে, এন্ড, অর, নট, ইফ, এলিফ, এলস, ফর, হোয়াইল, ব্রেক, এরকম। এগুলো হচ্ছে পাইথনের সংরক্ষিত কিওয়ার্ড। এগুলাকে আমরা কোনো নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। দেখেন যদিও এগুলো এ থেকে জেড দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে জেড দিয়ে শুরু হয়েছে, এগুলো কিন্তু লজিক্যালি আমরা অন্য কিছুর নাম হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু পাইথনে আমরা এই সংরক্ষিত কিছু কিওয়ার্ড চাইলেও আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো নিজেই এক একটা ফাংশন। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি পাইথনের একটা কমপ্লেক্স মোটামুটি একটা ক্লাস। আজকে আমি চেষ্টা করছি খুবই ইজি ভাবে বোঝায় দেওয়ার জন্য। ঠিক আছে? এক ভাই আমাকে রিকোয়েস্ট করছিলেন হোয়াট ইজ পাইথন, যেহেতু উনি আজকে ক্লাসে একটু দেরি করে আসছেন, সেটা একটু বোঝানোর জন্য আমাদের হাতে বোধহয় ৫-৭ মিনিট সময় আছে, আমরা একটু রিভিউ করি। ঠিক আছে? একটু রিভিউ করি পাইথন প্রোগ্রামিং কি। আমরা একটু আগে বলছিলাম যে পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমরা সি দিয়ে প্রোগ্রাম করি। কি শব্দ হচ্ছে কেন? আচ্ছা, পাইথনে চলে যাই। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে একটু সহজভাবে বলা হয়েছে যে প্রোগ্রামিং এর জন্য সময়ের সাথে সাথে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজই আসলে আসছে। ঠিক আছে? সেই ফরট্রান থেকে শুরু করে কোবল্ট, মোবল্ট, কত কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। ঠিক আছে? তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বুঝে গেছেন? পাইথন প্রোগ্রামিং হচ্ছে অত্যন্ত শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অত্যন্ত শক্তিশালী, খুবই জনপ্রিয় হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা 1991 সালে প্রকাশিত হয়, বা 1991 সালে পাইথন ল্যাঙ্গুয়েজটা আসে। তাহলে পাইথন প্রোগ্রামিং কি, এটা যদি প্রশ্নে আসে আপনি আপনার নিজের মনের মতো করে বানায় দিতে পারবেন। ঠিক আছে? এবার আসেন পাইথনের বৈশিষ্ট্য কি। এই একটা কোশ্চেন করলেই পাইথনের সুবিধা অসুবিধা বুঝে যাবেন। পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এর লাইব্রেরি হচ্ছে অনেক হিউজ, অনেক বিশাল। এর ভিতরে বিল্ট ইন হাজার হাজার লাইব্রেরি আছে। ঠিক আছে? পাইথনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এটি পোর্টেবল। ঠিক আছে? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। আপনি এক অপারেটিং সিস্টেম থেকে আরেক অপারেটিং সিস্টেম এটাকে ইজিলি রান করতে পারবেন। পাইথন হচ্ছে হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ভাষা। ঠিক আছে? পাইথনের হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ভাষা। ইন্টারপ্রেট কি, কম্পাইলার কি, আমরা আগের চ্যাপ্টারে পড়ছি আর কি, আগের ক্লাসে। পাইথনের বিশাল এবং কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে।
পাইথনের কোড অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় অত্যন্ত ছোট এবং সংক্ষিপ্ত। পাইথনে রয়েছে শক্তিশালী অনলাইন কমিউনিটি এবং এটা চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক আছে পাইথনের, যেটাকে জ্যাঙ্গো বা ফ্লাস্ক এই ফ্রেমওয়ার্ক নামে এদেরকে ডাকা হয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমাকে আপনারা একটু বলেন, আপনারা কি বুঝতেছেন কিনা আদৌ? আর আমি যে দিছিলাম এই শীটটা, আগের ক্লাসটা সবাই একটু দেখছেন, পড়ছেন? না পড়লে কিন্তু মনে থাকবে না, পরীক্ষার আগের রাতে কিন্তু তখন মাথা মাথা খারাপ হয়ে যাবে। একটু আমাকে রেসপন্স করেন তো ভাই, আপনারা বুঝতেছেন কিনা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে পারলে খালি হবে না, এটা আয়ত্তায় না ফেলতে হবে, কয়েকবার পড়বেন। এই যে শীটটা, টোটাল ২টা ক্লাসের শীট আমি একসাথে দিয়ে দিছিলাম। আজকে আপনাদের যদি সময় থাকে বা কালকে সময় থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন। একবার না, কয়েকবার পড়বেন। রিডিং পড়তে একটু সময় লাগবে, কিন্তু যদি পড়েন পরীক্ষার আগের রাতে আপনাদের তখন আর নতুন কিছু মনে হবে না। তখন মনে হবে না যে কঠিন কিছু। তখন একবার দুইবার পড়ে গেলেই আপনারা খুব সহজে অ্যান্সার গুলা করে আসতে পারবেন। এরপরের ক্লাস কিন্তু আরেকটু জটিল, এবং তখন কিন্তু প্রোগ্রামিং এর বিষয়ে আদি কিন্তু আছে। ঠিক আছে, তখন কিন্তু একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমি শীট দিব আপনাদের, কিন্তু শীটে কিন্তু সবকিছু থাকবে না। তখন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন, নাহলে কিন্তু কি বলে, আপনাদের জন্য পরীক্ষার আগে একটু কঠিন হয়ে যাইতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের ক্লাস। আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, কয়েকবার রিডিং করবেন, আমার কথাগুলো একটু মিলাবেন, রিকল করার চেষ্টা করবেন। আশা করি আপনারা কি বলে এই ২টা চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন পাবেন। ঠিক আছে, এবং আরো একটা ২টা চ্যাপ্টার পড়লে আপনারা অ্যাট লিস্ট ফুল মার্ক না হলেও পাস মার্ক এবং তারও বেশি মার্ক আপনারা কালেক্ট করে ফেলতে পারবেন এই ২টা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে স্যার, আজকে। জি বলেন। পিডিএফ গুলো দিয়ে দেন স্যার আজকের মধ্যেই। আমি দিছি তো পিডিএফ, এটা ও গত ক্লাসে যেটা দিছি এটাই, ২টা ক্লাসের পিডিএফ আমি একসাথে দিয়ে দিছি আগে। ও ঠিক আছে, ঠিক আছে ঠিক স্যার। আছে, আগের পিডিএফটা আছে তো? আছে স্যার। হ্যাঁ, ওইটাই। ঠিক আছে, ওই পিডিএফটাই এটা। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।